একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধা মহিলা তার একমাত্র নাতি রূপাকে নিয়ে বাস করত। রূপা ছিল খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। রূপার দাদি মাটি দিয়ে পাত্র তৈরি করার কাজ খুবই ভালো জানতো। সে প্রত্যেক দিন মাটির পাত্রগুলো বাজারে নিয়ে বিক্রি করত। যা কয়টা পাত্র বিক্রি হতো তা দিয়ে তাদের সংসারটা চলতো। দাদি, ও দাদি, এই বয়সে আর কত কাজ করবে বলো তো? আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে মাটির পাত্র বানানো শেখাও শেখাও, কিন্তু না, তুমি তো আমার কোনো কথাই শুনতে পাও না। লোকে তো আমাকে কত কিছুই বলে যে ওরকম একটা দস্যি মেয়ে থাকতে এরকম একটা বুড়ি দাদিকে দিয়ে কাজ করাচ্ছে। এইসব কথা আমার একদম ভালো লাগে না দাদি। তুমি আগামীকাল থেকে আমাকে মাটির কাজ শেখাবে, বুঝেছো? না রে রূপা, তোকে দিয়ে আমি কোনো কাজ করাবই না। এতে লোকে যা বলতে চাই বলুক, তাতে আমার দেখার বিষয় না। সেই ছোটবেলায় তোর মা বাবা তোকে ছেড়ে চলে গেল, তারপর থেকেই তোকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। তোকে কোনো কাজ করতে দেইনি কোনো দিন। এখন লোকের কথায় আমি তোকে দিয়ে কাজ করাবো, এইটা তুই ভাবলি কি করে? লোকে যা বলুক বলতে দে, ওরা তো আর আমাদেরকে খাওয়ায় না, আমরা আমাদের খাবার খাই, বুঝেছিস? সেটা তো আমিও জানি দাদি। ছোটবেলা থেকে তুমি আমাকে একটা কাজও করাওনি। আমাকে তুমি সবসময় খুবই আগলিয়ে রেখেছো। মা বাবার অভাব কি জিনিস তা কখনো বুঝতে দাওনি। প্রত্যেক দিনের মতো আজও রূপার দাদি মাটির থালা বাসন নিয়ে বাজারে যায় বিক্রি করতে। মাটির থালা বাসন নিয়ে যাও গো, মাটির থালা বাসন, মাটির থালা বাসন খুবই কম দামে দিয়ে দিচ্ছি, নিয়ে যাও গো, নিয়ে যাও। কিন্তু সেদিন একটাও মাটির থালা বাসন বিক্রি হলো না। এর দুদিন পরই হঠাৎ করে রূপার দাদি খুবই অসুস্থ হয়ে পড়ে। দাদির এরকম অসুস্থতার কারণে রূপার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ রূপা তার দাদিকে ছাড়া দুনিয়াটা অন্ধকার দেখত। দাদি, ও দাদি, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? হঠাৎ করে তুমি এতটা অসুস্থ হয়ে গেলে কি করে? ঘরে তো সেরকম টাকাও নেই যে তোমাকে ডাক্তার দেখিয়ে দুটো ভালো ওষুধ খাওয়াবো। আমি কাকে আমার কষ্টের কথা খুলে বলবো? তুমি তো আমার সাথে কথাই বলছো না দাদি। ওঠো না দাদি, ওঠো, আমার সাথে কথা বলো। বাবা মা তো সেই কবে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তুমি অন্তত আমাকে ছেড়ে যেও না দাদি। আমি কি করব এখন? না 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 না, আমার এভাবে বসে থাকলে চলবে না। আমি এখনই ডাক্তার মশাইয়ের কাছে যাব, ওনাকে হাতে পায়ে ধরে হলেও এখানে নিয়ে আসবো। এর কিছুক্ষণ পরেই রূপা ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে অনেক অনুরোধ করে তাদের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার সাহেব, আমার দাদিকে দেখে কি বুঝলেন? কথা বলছেন না যে? আপনি যেভাবেই হোক আমার দাদিকে সুস্থ করে দিন। এই দুনিয়াতে আমার দাদি ছাড়ার কেউ নেই। দাদিকে ছাড়া আমি বাঁচবো না ডাক্তার সাহেব, আপনি কিছু করুন। দেখুন, আপনার দাদিকে আমি চেক আপ করে দেখেছি, আপনার দাদির শরীরটা একদম ভালো নয়। এখন আপনার দাদি শেষ সময়ে পৌঁছে গেছে। এখন যাই চিকিৎসা করেন না কেন, শুধু শুধু টাকাই নষ্ট হবে। সব রোগ তো আর ওষুধে কাজ হয় না, বিধাতাকে ডাকতে থাকুন। দেখুন, বিধাতা যদি আপনাকে দয়া করে। এছাড়াও আমি কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি বিনামূল্যে, এগুলো খাইয়ে দেখতে পারেন। এইসব কি বলছেন আপনি ডাক্তার সাহেব? আমার দাদি আর বাঁচবেন না? এমন কিছুই কি নেই পৃথিবীতে যে আমার দাদিকে সুস্থ করতে পারে? বলুন না ডাক্তার সাহেব। আপনি নিজেকে সামলান দয়া করে। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার দাদিকে কে দেখাশোনা করবে বলুন তো? আপনি ঠিক কথাই বলেছেন ডাক্তার সাহেব, আমাকে শক্ত থাকতে হবে, না হলে আমার দাদিকে কে দেখাশোনা করবে? আচ্ছা, আমি যে ওষুধগুলো দিয়েছি সেগুলো আপাতত খাওয়াতে থাকুন আর উপরওয়ালাকে ডাকতে থাকুন। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। দাদি, মন তো আর মানছে না, আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? তুমি আমাকে মাটির কাজটাও শেখালে না দাদি, না হলে মাটির কাজ করে কিছু অন্তত টাকা উপার্জন করতে পারতাম। ঘরে তো একটাও চাল নেই, দাদিকে আমি কি খাওয়াবো? মানুষের বিপদ যখন আসে তখন বুঝি এভাবেই আসে। দাদিকে বাড়িতে ফেলে রেখে কোনো কাজও তো করতে পারছি না,
একা যদি ফেলে চলে যাই, তারপর যদি দাদির কিছু হয়ে যায়, কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না আমি। বাজারের চালের দোকানি রমেশ কাকার কাছ থেকে তো দাদি অনেক সময় চাল বাকিতে আনতেন। আমি যাই, গিয়ে দেখি রমেশ কাকা যদি কিছু দয়া করে চাল ধার দেন তাহলে তো খুবই ভালো হয়। হে বিধাতা, তুমি আমাকে শক্তি দাও। কেন জানি না আমি খুবই ভেঙে পড়ছি। এভাবে ভেঙে পড়লে দাদিকে কে দেখাশোনা করবে? এরপর রূপা বাজারে যায় চাল বাকিতে চাইতে। রমেশ কাকা, আমার দাদি খুবই অসুস্থ, আমাকে কিছু চাল বাকিতে দিন না। আমি কিছুদিনের মধ্যেই আপনার ধার শোধ করে দেব, আমি কথা দিলাম আপনাকে। না 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 বাপু, তা হবে না। তোমার দাদির কাছে আমি কত টাকা পাই জানো তুমি? তোমার দাদি এর আগে আমার কাছ থেকে 7-8 বার চাল নিয়েছে, কিন্তু দিবে দিবে করে এখনো 1 টাকাও দেয়নি। আমি আর তোমাদের ফাঁদে পা দেব না। আমার ব্যবসায় এমনিই অনেক লস চলছে। তুমি বাবু অন্য কোথাও গিয়ে দেখতে পারো, আমার কাছে বাকিতে কিছু হবে না। রমেশ কাকা, এতটা নিষ্ঠুর হবেন না, আমাকে কিছু চাল অন্তত বাকিতে দিন। কোনো দিনও আর আপনার কাছে আসবো না বাকিতে চাইতে। আপনার সব টাকা আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেব। যেদিন সব টাকা শোধ করতে পারবে সেদিন এসো আমার কাছ থেকে বাকি নিতে। যাও তো এখন বাপু, আমাকে কাজের মধ্যে বিরক্ত করো না। বাকিতে নেওয়ার সময় 16 আনা আর টাকা দেবার সময় 1 আনাও না। আচ্ছা কাকা, আর অপমান করবেন না। আমি চাল আপনার কাছ থেকে বাকিতে কোনো দিনও আর নেব না। আর আপনার টাকাগুলো খুব তাড়াতাড়ি আমি শোধ করে দেব, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এসব কতই শুনেছি। সব যত সব আসে আমার পাল্লায়। রূপা আর কিছু না বলি সেখান থেকে চলে আসে। সে বাড়িতে এসে দেখে তার দাদির শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। এসব দেখে রূপা খুবই কান্না করতে থাকে, কারণ রূপা সব দিক থেকে অনেক অসহায় হয়ে পড়েছিল। পরের দিন সকালে রূপাদের বাড়িতে এক সাধু বাবা আসেন। সাধু বাবা যখন রূপাদের বাড়িতে আসছিল তখন রূপা বারান্দায় দাঁড়িয়েছিল। কি হয়েছে তোর মা? তোকে এত দুঃখী দেখাচ্ছে কেন? আমাকে তুই বল, আমি যদি তোকে কোনোভাবে সাহায্য করতে পারি। সাধু বাবা, এই দুনিয়াতে আমার দাদি ছাড়া আর কেউ নেই। আমার মা বাবা নেই, আমি একটা এতিম মেয়ে। কিছুদিন ধরে আমার দাদি খুবই অসুস্থ। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না সাধু বাবা। ডাক্তার বলেছে আমার দাদির যা অসুখ হয়েছে তা কোনোদিনও সারবে না। এই অসুখের একটাই মাত্র মুক্তি, সেটা হলো মৃত্যু। ও, এই ব্যাপার, তাই তোর মনটা এত খারাপ? তোর দাদিকে বাঁচানোর জন্য একটাই মাত্র রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা অনেক কঠিন আর ভয়াবহ। তুই একটা মেয়ে, আর মেয়ে মানুষ হয়ে এটা কখনোই করতে পারবি না। কেমন রাস্তা সাধু বাবা, তাড়াতাড়ি আমাকে বলুন। আমার দাদির সুস্থতার জন্য আমি মৃত্যুকেও আলিঙ্গন করতে পারবো। বলুন দয়া করে, যত কঠিন রাস্তাই হোক না কেন আমি ওটা পার করবই। শোন, 7টা জঙ্গল তোকে পেরোতে হবে। সেই 7টা ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে একটা নদীর পাশে একটা গোলাপ ফুলের গাছ রয়েছে। সেই গোলাপের নাম মৃত্যুঞ্জয় গোলাপ। সেই গোলাপটি যদি তুই ছিঁড়ে এনে তোর দাদির মাথার পাশে ঠেকাতে পারিস, তাহলেই তোর দাদি সুস্থ হয়ে যাবে। তবে সেখানে যাওয়ার রাস্তা বড়ই দুর্গম। সেই গোলাপ গাছ পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর কুমির। সে কুমির তোকে 3টি প্রশ্ন করবে, যদি তুই সঠিক উত্তর দিতে পারিস তাহলেই তোকে ফুল দেবে, আর যদি না পারিস তাহলে কিন্তু তোকে কুমিরের পেটে যেতে হবে। এখন সিদ্ধান্ত তোর, তুই যাবি কি যাবি না। সাধু বাবা, আমাকে যেতেই হবে। আমার দাদির জীবন বাঁচানোর জন্য এটা আমাকে করতেই হবে। আপনি শুধু আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমি এটা করতে পারি। দাদির প্রতি তোর ভালোবাসা আর সাহস সত্যিই প্রশংসনীয়। আশা করি তোর কিছুই হবে না। বিধাতা তোর অবশ্যই মঙ্গল করবে। তুই পারলে এখনই বেরিয়ে পড়। আমি এখন আসি, কেমন? এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যায়। আমাকে পারতেই হবে। আমার দাদিকে আমি যে কোনো মূল্যেই সুস্থ করে তুলব। আমি মৃত্যুকে পরোয়া করি না, জীবন গেলে যাক, তবু আমার দাদিকে আমি সুস্থ দেখতে চাই। এখনই বেরিয়ে পড়ি, যত তাড়াতাড়ি আনতে পারবো ততই আমার দাদির জন্য ভালো হবে। এই কথা বলে রূপা খালি হাতেই বেরিয়ে পড়ে। সে এক এক করে অনেক জঙ্গল পেরোতে শুরু করে।
রূপা একটু ভয় পাচ্ছিল না। সে তার মনের জোর দিয়েই 2-3টে জঙ্গল পার করে ফেলে। যেতে যেতে অনেকটাই রাত হয়ে যায় এবং রূপা অনেক ক্লান্ত হয়ে যায়। শরীরটা যেন আর চলছে না, পাগুলো ভেঙে আসছে। যাই, ওই গাছটার পাশে বসে একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটা শুরু করব। কিছুক্ষণ এখানে বিশ্রাম করি, তারপর আবার হাঁটা শুরু করব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ওই মৃত্যুঞ্জয় গোলাপ আনতেই হবে। কে গো তুমি মেয়ে? তুমি এখানে কি করছো? এই ভয়ঙ্কর জঙ্গলে সচরাচর তো মানুষ কোনো দিনও দেখতে পাই না। তুমি কি হারিয়ে গেছো নাকি কাউকে খুঁজছো? বলো তো আমায়। না গো বানর, আমি কাউকে খুঁজছি না। আমি মৃত্যুঞ্জয় গোলাপ আনার উদ্দেশ্যে এখান দিয়ে যাচ্ছি। অনেকক্ষণ ধরে হাঁটছি তো, তাই পায়ে অনেক ব্যথা করছে, তাই এখানে একটু বসে বিশ্রাম করছি। তুমি কি ওই মৃত্যুঞ্জয় গোলাপের নাম শুনেছো বানর? কি বলছো তুমি এসব মেয়ে? ওই মৃত্যুঞ্জয় গোলাপ আনা মানে মৃত্যুকে আলিঙ্গন করা। ওইটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, ওখানে গেলে কেউই বাঁচতে পারে না। ওই ফুল পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর কুমির। কুমিরের কাছ থেকে কেউই বাঁচতে পারবে না। তুমি ওই ফুল কেন আনতে যাচ্ছ বলো তো আমায়? জীবনের এত ঝুঁকি নিয়ে ওই ফুল তো কেউই আনতে যায় না। আসলে কি হয়েছে জানো তো? আমার দাদি খুবই অসুস্থ। এক সাধু বাবা আমাকে বলেছেন যে ওই মৃত্যুঞ্জয় গোলাপ ফুল যদি আমার দাদির মাথার পাশে এনে ঠেকাই, তাহলে আমার দাদি সুস্থ হয়ে যাবে। আমি একটা এতিম মেয়ে, আমার বাবা মা কেউ নেই। আমার দাদি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। আমি দাদিকে খুবই ভালোবাসি, তাই জীবনের পরোয়া করি না। আহারে, তাহলে তো তুমি খুবই দুঃখী একটা মেয়ে। তবে শোনো, এই জঙ্গল অনেক ভয়ানক, সাপখোপ লুকিয়ে আছে। এই জঙ্গলে বাঘও রয়েছে। তুমি আজ রাতটা এখানে কাটিয়ে দাও, কাল সকালে না হয় এখান থেকে চলে যাবে। পুরো রাতটা আমি তোমাকে তোমার পাশে বসে পাহারা দেব। তুমি এখানেই এখন থাকো। এই জঙ্গল সামনে গেলে আরো অনেক গভীর। তোমাকে অনেক ধন্যবাদ বানর বন্ধু, আমাকে এতটা সাহায্য করার জন্য। এই তো দেখতে দেখতে সকাল হয়ে গিয়েছে। এখন আমি আবার হাঁটা শুরু করি। আমাকে আজকের মধ্যে যেভাবেই হোক ওই গোলাপ ফুল আনতেই হবে। এই বলে রূপা আবার হাঁটা শুরু করে। দেখতে দেখতে সে 7-8টা জঙ্গল পেরিয়ে সে তার কাঙ্ক্ষিত গোলাপ ফুল গাছের সামনে গিয়ে দাঁড়ায়। এই তো, এইটাই হয়তো ওই মৃত্যুঞ্জয় গোলাপ ফুলের গাছ। এটা দিয়ে আমার দাদি সুস্থ হবে। আমি অনেক খুশি, অনেক। দাঁড়াও মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি আমার অনুমতি ছাড়া এই গোলাপ ফুলের গাছ ছুঁতে চেয়েছো? এই গোলাপ ফুল নিতে হলে তোমাকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি পারো তবেই তুমি এই ফুল নিতে পারবে, না হলে তুমি আমার পেটে যাবে। আমি রাজি আছি কুমির মশাই, আপনি আমাকে যে প্রশ্ন করবেন তার উত্তর দিতে আমি প্রস্তুত। আপনি বলুন। তোমার প্রথম প্রশ্ন, কোন বস্তু দিনের বেলায় ছোট হয় এবং রাতের অন্ধকারে বড় হয়? সেটা হচ্ছে ছায়া, কারণ দিনের বেলায় সবকিছুর ছায়া অনেক ছোট দেখায়, কিন্তু রাতের বেলা অনেক বড় দেখায়। সঠিক উত্তর। এবার তোমার দ্বিতীয় প্রশ্ন, কি এমন জিনিস আছে যেটা যত বেশি দান করবে তত বেশি বেড়ে যাবে, কিন্তু সেটা যদি তুমি দান না করে নিজের কাছে রেখে দাও তাহলে তোমার সেই জিনিসটা হারিয়ে যাবে? সেটা হচ্ছে জ্ঞান, কারণ জ্ঞান যতই মানুষকে দান করা যাবে ততই বৃদ্ধি পাবে, আর নিজের কাছে রেখে দিলে সেটা খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে। আমি কি ঠিক বলেছি? তুমি একদম সঠিক কথাই বলেছ। এবার আমার তৃতীয় প্রশ্ন, একজন মানুষের সব থেকে বড় শক্তি কি? এটা যদি পারো তাহলেই তুমি এই গোলাপ ফুল নিয়ে যেতে পারবে। একজন মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে সাহস আর বিশ্বাস, কারণ মানুষের সাহস আর বিশ্বাস থাকলে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আমি কি ঠিক বলেছি? তুমি সব কটা উত্তর সঠিকভাবেই দিয়েছ। তুমি এই মৃত্যুঞ্জয় ফুল পাওয়ারই যোগ্য। এটা তুমি এখন নিয়ে যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ কুমির মশাই, আপনি সবসময় ভালো থাকবেন। ঠিক আছে মেয়ে, তুমিও সব সময় ভালো থেকো। আমি তাহলে আসি, তুমি ফুল নিয়ে বাড়িতে চলে যাও। এরপর কুমির সেখান থেকে চলে যায়। কুমির চলে যাওয়ার পর রূপা সেই ফুল গাছটার দিকে এগিয়ে আসে এবং পরম যত্ন সহকারে সেই মৃত্যুঞ্জয় গোলাপ ফুল তার হাতে তুলে নেয়। সে সেই ফুলটা নিয়ে খুব তাড়াতাড়ি বাড়ির পথে রওনা হয়ে যায়।
দীর্ঘক্ষণ হাঁটার পর রূপা অবশেষে বাড়িতে পৌঁছায়। দাদি, তুমি এখন সুস্থ হয়ে যাবে। তোমার মাথায় আমি এখনই এই ফুলটা ঠেকাচ্ছি। রূপা আস্তে আস্তে সেই মৃত্যুঞ্জয় ফুলটা তার দাদির মাথায় ঠেকায়। এতে রূপার দাদি সাথে সাথেই চোখ মেলে তাকায়। আহ, কত শান্তি লাগছে। মনে হচ্ছে শরীরের যত ব্যথা, যত কষ্ট ছিল, সব কিছুই এক নিমিষে শেষ। আমার রূপা কোথায়? রূপা কোথায় তুই? এই তো দাদি, এই তো তোমার রূপা এখানে দাঁড়িয়ে আছে। দেখো দাদি, তুমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। ওই সাধু বাবার দয়াতে তুমি এখন সম্পূর্ণ সুস্থ দাদি। তোমাকে আর কেউই আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তোমাকে আমি খুব ভালোবাসি দাদি, তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার মা বাবা, আমার পৃথিবী, আমার সব কিছু। আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো। রূপার এসব কথা শুনে রূপার দাদির সারা জীবনের যত দুঃখ ছিল তা এক নিমিষেই চলে যায়। এরপর থেকেই রূপা আর তার দাদি মিলে খুবই সুখে শান্তিতে একসাথে জীবনযাপন করতে শুরু করে।